আমি ছাদে গিয়ে পুরো অবাক, এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে যে আমার চোখ পুরো জুড়িয়ে গেছে। স্টেজে হলুদ গোলাপ দিয়ে সাজানো আর গোটা গোটা অক্ষরে লেখা রাহির হলুদ সন্ধ্যা। অনেক সুন্দর লাগছে, আর সবাইকে তো আরো সুন্দর লাগছে। আমার চোখ যে অন্য একজনকে খুঁজছে, সেই যে রক্তিমের সাথে দেখা হয়েছে, এখন পর্যন্ত তার দেখা আমি পাইনি। আশেপাশে তাকিয়ে শুধু খুঁজছি তাকে, কিন্তু কোথাও তার দেখা পাচ্ছি না। হঠাৎ আমার কোমরে কারো শীতল স্পর্শ পেয়ে চোখ বন্ধ করে নিলাম। আমি এই স্পর্শ চিনতে একটুও ভুল করছি না, রক্তিমের স্পর্শ চিনতে আমার একটুও ভুল হয়নি। আমি চোখ তার দিকে তাকালাম, রক্তিম আমার দিকে একধানে তাকিয়ে আছে। তাকে দেখে আমি তো আরেক দফা অবাক হলাম। আকাশী রঙের পাঞ্জাবিতে তাকে সেই লাগছে। রক্তিমকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আমি অভিমান সুরে বললাম, এখন এভাবে তাকিয়ে আছেন কেন? এতক্ষণ কোথায় ছিলেন? রক্তিম শীতল কণ্ঠে বললেন, একটু ব্যস্ত ছিলাম। আমি রক্তিমের হাত কোমর থেকে সরিয়ে বললাম, আপনি রুমে নেই যে এমন অসভ্যতামি করছেন? রক্তিম হালকা হেসে বললেন, আমার অসভ্যতামির কি দেখেছ? তোমাকে এত সুন্দর লাগছে যে আমার অসভ্যতামি আরও বাড়বে। রক্তিমকে কিছু বলতে যাব, তার আগেই রক্তিমের বাবা এসে পড়লেন। তাকে দেখেই আমি রক্তিমকে দূরে সরিয়ে দিলাম। রক্তিমকে ইশারা করলাম, সে পিছে ঘুরে দেখল তার বাবা এখানেই আসছে। রক্তিম আমাকে বলল, তুমি এখানে বসো, আমি বাবাকে দেখে আসছি। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। রক্তিম চলে গেল। আমি একটা চেয়ারে বসে মোবাইল টিপছি। সাবিহা আমার সামনে এসে বলল, ভাবি অনেক বড় ঝামেলা হয়ে গেছে। আমি মুখ তুলে সাবিহার দিকে তাকালাম। তার চোখে মুখে ভয় দেখেই বোঝা যাচ্ছে অনেক বড় ঝামেলা হয়েছে। সাবিহাকে বললাম, কি হয়েছে? সাবিহা আমার হাত ধরে বলল, চলো রাহি আপুর রুমে, তারপর বুঝবে। আমাকে টেনে সে নিচে রাহির রুমে নিয়ে গেল। আমি রুমে ঢুকতেই দেখি রাহি বিছানায় বসে কান্না করছে, তার মেকআপের নাজেহাল অবস্থা। রাহির এই অবস্থা দেখে আমার বুকটা ধক করে উঠল। আমি দৌড়ে তার কাছে গিয়ে বললাম, রাহি, কি হয়েছে, কান্না করছে কেন? রাহি আমাকে দেখে জড়িয়ে ধরে বলল, অধরা, আমি বাবাকে ছেড়ে কোথাও যাব না। বাবা তো আমাকে ছাড়া কিছুই করতে পারে না। রাহির কান্না দেখে নিজেরই কান্না আসছে, কিন্তু কিছু করার নেই, এটাই নিয়তি, মানতে হবে। আমি রাহির পিঠে হাত বুলিয়ে বললাম, এখন যদি তুমি এভাবেই কান্না করতে থাকো তাহলে রায়হান চাচ্চু দেখে কষ্ট পাবে। তুমি কি জানো সে এখন কতটা কষ্টে আছে? তার একমাত্র মেয়ে দূরে চলে যাবে, কতটা কষ্ট পাচ্ছে। রাহি আমার কথা শুনে আমাকে ছেড়ে দিয়ে চোখ মুছে বললেন, আচ্ছা আর কাঁদব না। কিন্তু মেকআপের কি হবে? আমি মুচকি হেসে বললাম, এখনই সব ঠিক হয়ে যাবে। কথাটি বলেই রাহিকে আয়নার সামনে বসিয়ে দিলাম। তারপর সাবিহা আর আমি মিলে রাহির মেকআপ ঠিক করলাম। পার্লারের মতো ততটা ভালো হয়নি, কিন্তু চলবে। রাহিকে ঠিকঠাক করে বললাম, অভি কি আজ আসবে? রাহি রাগী মুখে বলল, ওই গাধার আসার কোনো দরকার নেই। আমি বললাম, ঝগড়া হয়েছে? রাহি বলল, আর বলো না অধরা। আমি অভিকে বললাম যে বাবাকে ছাড়া কিভাবে থাকব। ওই গাধায় বলে তোমাকে ছাড়া আমি কিভাবে থাকব? ওর মা ওকে সঠিক নামে ডাকে গাধা। আমি আর সাবিহা রাহির কথা শুনে হো হো করে হেসে উঠলাম। তারপর আমি হাসতে হাসতে বললাম, অভি ভাই গাধা হলে তুমি তো তার হবু বউ, তাহলে তুমি গাধি। রাহি আমার কথা শুনে চোখ চোখ বড় বড় করে বলল, একদম না। আমি কেন গাধি হতে যাব? রাহির কথায় আমরা হেসে উঠলাম। হঠাৎ রক্তিম দরজা ঠেলে রুমে ঢুকে বলল, অধরা, রাহিকে নিয়ে আসো।
আর এই সাবিহা কই থাকিস তুই? তোকে আন্টি খুঁজছে, যা ভাগ। সাবিহা রক্তিমের কথা শুনে এক দণ্ডও সেখানে দাঁড়াল না, ভো দৌড় দিল। আমি রাহিকে নিয়ে ছাদের উদ্দেশ্যে বের হলাম রুম থেকে। রাহিকে স্টেজে বসিয়ে আমি নেমে পড়লাম। রাহিকে দেখতে অনেক ভালো লাগছে, একদম হলুদ পরি, কিন্তু কান্না করার ফলে চোখ দুটি ফুলে গেছে, তবুও তাকে সুন্দর লাগছে। এক এক করে সবাই তাকে হলুদ লাগাচ্ছে আর আমি সেই মুহূর্তগুলো নিজের মোবাইলে বন্দি করছি। এই সব করছি, সে সময় আমাকে পিছে থেকে কেউ বলে উঠল, এত সুখ তোমার কপালে সইবে তো অধরা। আমি কথাটা শুনে পিছে ফিরে দেখি রাত দাঁড়িয়ে আছে। রাতকে দেখে আমার মেজাজ গরম হয়ে গেল, কিন্তু পাবলিক প্লেস, তাই কিছু বলতে পারছি না। আমি শুধু মুচকি হেসে বললাম, আপনাকে চিন্তা করতে হবে না আমার সুখের কথা, আপনি আপনার সুখ নিয়ে ব্যস্ত থাকুন। রাত তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আমার কথা এখন সহ্য হয় না, আগে তো এই মুখের বাণী শোনার জন্য পাগল হয়ে যেতে। আমি বললাম, সেই সময় ভুল করেছি বলে এখনো সেই একই ভুল করব তা তো ঠিক না। ভুল মানুষ একবার করে, বারবার না। আমার কথায় হয়তো রাত রেগে গেছে, কিন্তু নিজেকে সামলে বলল, এত আকাশে উড়ো না, আবার মাটিতে পড়ে যাবে। আমি বললাম, আমি মাটির মানুষ, মাটিতেই থাকি। আকাশে আপনারা থাকেন, সেখানে আমি কেন নিজের পা দিব? রাত কটমট করে চেয়ে বললেন, বেয়াদবি করো না। আমি বললাম, আরে দেবরজি, আপনি তো আমার সম্পর্কে ছোট কিন্তু বয়সে বড়, আমি বেয়াদবি করছি না, কথার পৃষ্ঠে কথা বলছি। রাত রেগে গিয়ে আমার দিকে তেড়ে আসতেই আমি পিছনে সরে যেতে নিলাম, তখনই আমার শাড়ির সাথে আমার পা বেঁধে পড়ে যাই ফ্লোরে। পায়ে অনেক জোরে ব্যথা লাগায় আমি জোরে চিল্লিয়ে উঠি, আহহ আমার পা। আমার এই অবস্থা দেখে রাত ভয় পেয়ে যায়। আমার কণ্ঠ শুনে রক্তিম এসে পড়ে সেখানে আমাকে এভাবে পড়ে থাকতে দেখে সে আমার কাছে এসে অস্থির কণ্ঠে বলল, কি হয়েছে তোমার? আমার উত্তরের অপেক্ষা না করে রক্তিম আমায় কোলে তুলে নেয়। আশেপাশে চোখ বুলিয়ে দেখি অনেক মানুষ জড়ো হয়ে গেছে। রক্তিমের চোখ রাতের দিকে পড়ল, কিন্তু ওকে কিছু না বলে রক্তিম আশেপাশের মানুষগুলো উদ্দেশ্য করে বলল, প্লিজ আপনারা প্রোগ্রাম এনজয় করুন, এখানে তেমন কিছুই হয়নি। বলেই রক্তিম আমাকে নিয়ে ছাদ থেকে নিচে এসে পড়েন, তার পিছে পিছে রাতও আসে। আমাকে রুমে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে দিলেন, তারপর আমাকে জিজ্ঞেস করলেন, কোনো পায়ে ব্যথা পেয়েছ? আমি ডান পায়ের দিকে ইশারা করলাম। রক্তিম পা হাতল নিতেই আমার মুখ দিয়ে বের হয়ে আসল, ব্যথা পাই তো। রক্তিম আমাকে শুইয়ে দিয়ে পা একটা বালিশের মধ্যে রেখে আমাকে বলল, আমি ডক্টরকে ফোন দিচ্ছি। এ কথা বলে যেই না রক্তিম পিছে তাকালো, অমনেই রাতের দেখা পেল। রক্তিম রাতকে দেখে বলল, কি চাই এখানে? অধরাকে ব্যথা দিয়ে তোর শান্তি হয়নি যে এখন এভাবে সং সেজে দাঁড়িয়ে আছিস? রাত কিছু বলতে যাবে তার আগেই আমি বললাম, রাত আমাকে ব্যথা দেয়নি, বরং আমার শাড়িতে পা আটকিয়ে অসাবধানতায় পড়ে গেছি। রক্তিম আর কোনো কথা না বলে ডক্টরকে ফোন করল। ডক্টর আসতে একটু সময় লাগবে, তাই রক্তিম আমার পায়ে আইসপ্যাক ধরে রেখেছেন। ব্যথাটা অনেক বেড়েছে আর সেই জায়গাটাও লাল হয়ে গেছে। কিছুক্ষণ পর ডক্টর আসলেন, তিনি চেক করে বললেন, পাটা শুধু মচকে গিয়েছে, আর কোনো সমস্যা হয়নি, এক দুদিনে ঠিক হয়ে যাবে। ব্যথার জন্য কিছু মেডিসিন দিচ্ছি, সেগুলো নিয়ম মতো নিতে হবে। পায়ে কোনো জোর দেওয়া যাবে না, বেশি হাঁটাচলা করা যাবে না। বলেই প্রেসক্রিপশনটা রক্তিমের হাতে দিয়ে দিল। ডক্টর যেতেই সাবিহা রুমে ঢুকল, আমাকে দেখেই বলল, পা ঠিক আছে? আমি রাত ভাইয়ের থেকে শুনলাম তোমার এই অবস্থা। রাহি আপিকে বলিনি। রক্তিম গম্ভীর কণ্ঠে বলল, সাবিহা তুই অধরার কাছে বস, আমি ঔষধগুলো নিয়ে আসি।
আর হ্যাঁ, গাধীর মতো রাহিকে বলে দিস না এ কথা। সাবিহা শুধু মাথা নাড়াল। রক্তিম রুম থেকে বের হতেই রাতের দেখা পেল। রাতকে দেখেই ওর রাগ আরও বেড়ে গেল। রাত রক্তিমের কাছে এসে মাথা নিচু করে বলল, সত্যি বলছি ভাইয়া, অধরাকে ব্যথা দেওয়ার কোনো ইন্টেনশন আমার ছিল না। প্লিজ বিলিভ মি। রক্তিম রাতের কাঁধে হাত রেখে বলল, অধরার থেকে দূরে থাকবি। তুই যেমন আমার ভাই তেমনি অধরা আমার বউ, দুজনই আমার কাছের মানুষ, তাই আমি চাই না একজনের জন্য আরেকজনকে কষ্ট দিতে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। কথা শেষ করে রক্তিম বাড়ির বাহিরে চলে গেল। রাত এখনো মাথা নিচু করে আছে। আজ তার মনে অনুতাপের ঝড় বইছে, হয়তো সে ভুল করেছে। রাহির হলুদ আর আমার দেখা হলো না। রক্তিমের কড়া নির্দেশ যাতে বিছানা থেকে এক চুলো না নামি, না হলে রাহির বিয়ের দিন কেউ আমার দেখা পাবে না। বজ্জাত লোক সবসময় এমন করে। সাবিহা বেচারি আমার সাথেই বসে আছে। একটু আগে খাবার খেয়ে ঔষধ নিয়েছি, তাই ব্যথাটা একটু কমেছে। সাবিহা বসে বসে মোবাইল টিপছে। রাত একটা, আমার ঘুম আসছে, তাই আমি সাবিহাকে বললাম, সাবিহা, আমার ঘুম আসছে, তুমি রুমে চলে যাও, তোমার তো রেস্টের প্রয়োজন। সাবিহা বলল, না ভাবি, রক্তিম ভাই যদি জানে তাহলে অনেক বকবে। আমি তাকে অভয় দিয়ে বললাম, রক্তিম কিছু বলবে না, তুমি যাও। আমাদের কথার মাঝেই রুমে রক্তিম এসে হাজির। এখনো তার মুখ গম্ভীর। সে এসেই সাবিহাকে বলল, রুমে যা, রাহি তোকে খুঁজছে। রক্তিমের কথা শেষ করতেই সাবিহা বলল, আমি যাই ভাবি, তুমি রেস্ট নেও। সাবিহা চলে যেতেই রক্তিম ওয়াশরুম চলে গেল। ফ্রেশ হয়ে বের হতেই আমি বললাম, মুখ বেলুনের মতো ফুলিয়ে রেখেছেন কেন? রক্তিম বললেন, তাতে তোমার কি? বলেই আমার পায়ের কাছে বসে পা দেখতে লাগলেন। আমি পা সরিয়ে ফেললাম। রক্তিম আমার দিকে রাগী চোখে তাকিয়ে বললেন, সারাদিন তো আপনি হাঁটেন না, উড়তে থাকেন। ট্রেনের মতো এখান থেকে ওখানে, ট্রেন না প্লেনের মতো ফ্লাই করেন। আমি মুখ কাচুমাচু করে বললাম, আর হবে না এমন। রক্তিম আমার গাল দুটো তার হাতে আবদ্ধ করে বললেন, আমি তোমাকে বকতে চাই না, কিন্তু তুমি নিজের খেয়াল না রাখলে কে রাখবে? আমি রক্তিমের হাত থেকে গাল ছাড়িয়ে আমার হাতগুলো তার গলায় আবদ্ধ করে বললাম, আপনি আছেন না আমার খেয়াল রাখার জন্য, সো আই ডোন্ট হ্যাভ এনি টেনশন অ্যাবাউট মাইসেলফ আর হাজব্যান্ড। বলেই রক্তিমের গালে ঠোঁট ছুঁয়ে দিলাম। রক্তিম আমার এহেন কথায় হালকা হাসলেন, তারপর আমায় জড়িয়ে ধরলেন। আমার চুলে হাত বুলিয়ে দিতে থাকলেন আর বললেন, তুমি আসলেই একটা পাগলি। আমি বললাম, আপনারই তো পাগলি। রক্তিম আর কিছু না বলে আমাকে ছেড়ে দিয়ে ভালোমতো শুইয়ে দিলেন। তারপর আমার মাথায় হাত বুলিয়ে দিতে থাকলেন। তার ছোঁয়ায় আমার চোখে ঘুম এসে পড়ল। রক্তিমকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। রক্তিম অধরার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বারবার তার পায়ের দিকে খেয়াল করছে। এক পর্যায়ে তার চোখেও ঘুমের নেমে আসে, সেও ঘুমিয়ে পড়ল, তার প্রিয়তমাকে বাহুডোরে আবদ্ধ করে। সকাল থেকেই রাহির রুমে শুয়ে আছি। রাহি এটা ওটা নিয়ে কথা বলেই যাচ্ছে। ঘুম থেকে ওঠার পরই রক্তিম আমাকে নাস্তা করিয়ে ঔষধ খাইয়ে কাজে লেগে গেছেন। আমার সবকিছু সাবিহা গুছিয়ে দিচ্ছে। রক্তিমের দেওয়া কালো শাড়িটা পরব আজ। পা এখন অনেকটাই ভালো, কিন্তু হাঁটতে গেলেই একটু ব্যথা লাগে, তাই এখন হাঁটার চিন্তা বাদ দিয়েছি। রাতে অনুষ্ঠান আজ, তো রক্তিমকে আমার মনে কথা বলেই ছাড়ব। যা হয়ে যাক এসব ভাবছি, তখনই রক্তিমের বাবা রাহির রুমে উপস্থিত হল। বাবাকে দেখে আমি উঠে বসলাম। সে আমাকে দেখে বলল, অধরা মা, এখন কেমন আছো? আমি বললাম, ভালো বাবা। বাবা বলল, পায়ের ব্যথাটা কমেছে? আমি বললাম, জি বাবা।
বাবা বললেন, ঔষধ ঠিকমতো নিও। টেক কেয়ার বলেই মাথায় হাত বুলিয়ে চলে গেল। বাবা চলে যেতেই আমি আবার টেনশন নিতে শুরু করলাম, কিভাবে রক্তিমকে নিজের মনের কথাটা বলবো, তাকে তো জানাতে হবে। আজ তো বাসায়ও চলে যাব। হ্যাঁ, বাসায় পৌঁছেই আমি বলে দিব। এখন বিয়ে এনজয় করব, রাহির বিয়ে বলে কথা। সারাদিন এভাবেই মজা মাস্তিতে কেটে গেল। রাহিকে সাজানোর জন্য নিয়ে যাওয়া হলো। সাবিহা আমাকে শাড়ি পরতে সাহায্য করল। মোট কথায় আজকের পুরো সাজের ক্রেডিট সাবিহার। আমাকে রেডি করে সাবিহা নিজে রেডি হতে চলে যেতে নিবে, তখন আমি বললাম, সাবিহা, ধন্যবাদ। সাবিহা মুখ গোমরা করে বলল, কিসের ধন্যবাদ? বর খুঁজে দেও, তাহলেই হবে। বলেই সে চলে গেল। হয়তো লজ্জা পেয়েছে। আসলেই এ মেয়েটা পাগলি। সব অনুষ্ঠান ছাদে আয়োজন করা হলেও বিয়ের অনুষ্ঠান রাহিদের বাগান বাড়িতে করা হয়েছে। রাহিদের বাসা থেকে মাত্র 10 মিনিটের রাস্তা হেঁটেই যাওয়া যায়, কিন্তু আমার পায়ের জন্য রক্তিম স্ট্রিক্টলি বলে গিয়েছেন যে গাড়ি দিয়ে রাহি যাবে, সে গাড়িতে করেই যেন আমি আর সাবিহা চলে আসি। সাবিহাকে আমার খেয়াল রাখার জন্য সাথে সাথে থাকতে বলেছেন। গাড়ি দিয়ে রওনা দিয়েছি রাহিদের বাগান বাড়ির উদ্দেশ্যে। সেখানে পৌঁছে গাড়ি থেকে নেমে চোখ বুলালাম আশেপাশে। লাল নীল বাতিগুলো খুব সুন্দর করে জ্বলছে। মেহমানদের আনাগোনা শুরু হয়েছে। আমি একটা চেয়ারে বসে আছি। সাবিহা একটু পরপর আমাকে এসে দেখে যাচ্ছে। রক্তিমের দেখা আমি পাইনি। একটু পর বরযাত্রা এসে পড়বে। আমি ফোন বের করে রক্তিমকে ফোন করলাম, কোনো রেসপন্স নেই। ফোন রেখে বসে আছি, তখনই এক আন্টি এসে বলল, তুমি কি রক্তিমের বউ? আমি মাথা নেড়ে বললাম, জি। সেই আন্টি মুখ বাঁকিয়ে বলল, তোমার তো রাতের সাথে সম্পর্ক ছিল। তোমার শাশুড়ি সবই বলেছে, তো কিভাবে এই বিয়েটা করলে? আন্টির কথায় কষ্ট লাগলো ভীষণভাবে। আমি কিছু বলতে যাব তার আগেই পিছন থেকে রক্তিম বলে উঠল, যেভাবে আপনি রাজীব আঙ্কেলকে বিয়ে করেছেন 3 কবুল বলে, তেমনি অধরাও আমাকে 3 কবুল বলেই বিয়ে করেছে। রক্তিম তার কথা শেষ করে আমার চেয়ারের পাশে এসে দাঁড়ায়, তারপর সেই আন্টিকে উদ্দেশ্য করে বলে, দেখেন আন্টি, আপনার সাথে আমি এভাবে কথা বলতে চাইনি, কিন্তু আপনি আমাকে বাধ্য করেছেন। আর রইল কথা আমার মায়ের, আমি তাকে খুব ভালোমতো বুঝিয়ে দিব। রক্তিমের কথা শেষ হতেই আন্টির মুখমণ্ডলের দিকে তাকালাম। এমন মনে হচ্ছে আকাশের যত মেঘ আছে তার মুখে এসে পড়েছে। আন্টি কিছুক্ষণ চুপ থেকে বললেন, রক্তিম, তুমি ভুল ভাবছ, আসলে আমি এভাবে বলতে চাইনি। রক্তিম বলল, আর আমি এখন কিছু ভাবতে চাইছিও না, প্লিজ আপনি রাহির বিয়ে এনজয় করুন। রক্তিমের কথা শেষ হতেই আন্টি মাথা নিচু করে চলে যায়। আন্টি চলে যেতেই রক্তিম আমার সামনে হাঁটু গেড়ে বসে বললেন, তোমার পা কি ব্যথা করছে? আমি বললাম, না। রক্তিম বলল, আন্টির কথায় মনে কিছু করে লাভ নেই, কারণ এমন মানুষের কাজই এগুলো, তাই অধরা মুখে হাসি নিয়ে আসো। আর সাবিহা কোথায়? এই মেয়েকে তো আমি। বলেই সে দাঁড়িয়ে পড়লেন। তারপর ফোন বের করে সাবিহাকে ফোন করলেন। সাবিহা ফোন রিসিভ করতেই রক্তিমের ধমকে বললেন, এই মেয়ে কোথায় তুই? হি হি করতে থাক তুই। তোর কমপ্লেন যদি না করেছি তোর মায়ের কাছে, আমার নাম রক্তিম রায়জাদা না। 5 মিনিটে অধরার কাছে আয়। কথা শেষ করেই ফোন কেটে দিলেন। আমি রক্তিমের ধমক শুনেই শুকনো ঢোক গিললাম। আসলেই সাবিহা 5 মিনিটে চলে এসেছে। মেয়েটা যে দৌড়ে এসেছে তা তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। রক্তিমকে দেখে সাবিহা ভয় ভয় আমার কাছে চলে আসে। রক্তিম সাবিহার দিকে আঙ্গুল তুলে বললেন, এখন যদি অধরাকে ছেড়ে এখান থেকে সেখানে যাস, তোর বিয়ে করার শখ তোর বাবার কানে চলে যাবে। রক্তিম তার কথা শেষ করে সামনে আসা চুলগুলো হাত দিয়ে পেছনে ঠেলে দিয়ে হাঁটা শুরু করলেন। আর তার যাওয়ার পানে তাকিয়ে রইল সাবিহা। কিছুক্ষণ সেভাবে তাকিয়ে থেকে আমার দিকে ফিরে কাঁদো কাঁদো গলায়
তোমার বর ফাজিল দেখেছ কিভাবে ভয় দেখালো? আমি সাবিহার কথা শুনে খিলখিল করে হেসে উঠলাম। বরযাত্রা এসে পড়েছে, সেখানেই এখন সবার আকর্ষণ। সাবিহা আমাকে ছেড়ে যেতে পারছেন না, কিন্তু মেয়েটা সেখানে যাওয়ার জন্য উসখুস করছে। আমি সাবিহাকে বললাম, তুমি যাও সাবিহা। সাবিহা বলল, একটুও না। আমি আর কিছু না বলে দীর্ঘশ্বাস ছাড়লাম। হঠাৎ রাতকে দেখলাম আমার দিকে আসছে। রাত আমার এখানে এসে একবার সাবিহার দিকে, তারপর আমার দিকে তাকালো। সাবিহা রাতকে দেখে মুচকি হেসে বলল, রাত ভাই তুমি এখানে? রাত বলল, ওইখানটায় অনেক ভিড়, তাই এখানে চলে আসলাম। রাত কথা শেষ করে আমার দিকে তাকিয়ে বলল, অধরা, কালকের জন্য সরি, আই ডোন্ট ওয়ান্ট টু হার্ট ইউ, ইটস জাস্ট আ অ্যাক্সিডেন্ট। রাতের কথা শুনে বললাম, ইটস ওকে, আমি অসাবধানতার জন্য ব্যথাটা পেয়েছি। রাত আর কিছু না বলে সামনের দিকে তাকিয়ে থাকল। আমিও সাবিহার সাথে কথা বলতে শুরু করলাম। আমার এখন বোর লাগছে। রাহি আর অভিকে একসাথে কেমন লাগছে কে জানে। সবাই তাদেরই দেখতে ব্যস্ত। আমার আর সাবিহারই কপাল খারাপ। না, এভাবে বসে থাকলে হবে না, আমাকে রক্তিমের সাথে কথা বলতে হবে। আমিও তো রাহি আর অভিকে দেখতে চাই। এসব ভাবতে ভাবতে আমার চোখ গেল সামনের দিকে। রক্তিম কারো সাথে কথা বলছে, তাকে দেখেই আমি জোরে তার নাম ধরে ডেকে উঠলাম, রক্তিম, রক্তিম। রক্তিম আমার গলা শুনে আমার দিকে তাকালো। আমি তাকে হাতের ইশারায় আমার কাছে আসতে বললাম। রক্তিম আমার ইশারা বুঝতে পেরে এখানে চলে আসলো। এসেই সাবিহাকে বলল, তুই যা, ওখানে তোর প্রয়োজন। সাবিহা যাওয়ার জন্য পা বাড়িয়েও আমার দিকে তাকিয়ে বলল, ভাবিকেও নিয়ে যাই, একটু দেখে চলে আসবে। তুমি তো আছোই, নিয়ে আসবে আবার এখানে। সাবিহার কথায় রক্তিম কিছুক্ষণ ভেবে বললেন, ঠিক আছে। রক্তিমের কথা শুনে ৩২টা দাঁত বের করে একটা হাসি দিলাম। রক্তিম আমার সেই হাসি দেখে বললেন, কবুল পড়াবে তাই যেতে দিচ্ছি। কবুল পড়ানো শেষ আপনি আবার এখানে এসে পড়বেন। এই কথা বলে তার হাত আমার সামনে এগিয়ে দিলেন। আমি হাসি বন্ধ করে তার হাতে হাত দিয়ে উঠে দাঁড়ালাম। স্টেজের সামনে নিয়ে গেলেন আমাকে। অভিকে কবুল বলতে বলছেন কাজী সাহেব। অভি 2 সেকেন্ডও সময় নেয়নি, এক নিঃশ্বাসে কবুল বলে দেয়। রাহি একটু সময় নেয়, কান্নাকাটিও অনেক করে, শেষ পর্যন্ত সেও কবুল বলে দেয়। রাহির সাথে অভির বিয়েটা হয়েই গেল। রক্তিম এখনো আমার হাত শক্ত করে ধরে রেখেছেন। আমি তার দিকে তাকাতেই সে বলল, অধরা, তুমি খুশি তো ওদের বিয়ে দেখে? আমি বললাম, জি। রক্তিম কিছু না বলে সামনের দিকে তাকালো। আমি মনে মনে ভাবছি আজ আপনিও অনেক খুশি হবেন যখন আমার মনে কথা জানবেন। রাহি আর অভি যেমন নিজের ভালোবাসার পূর্ণতা পেয়েছে, তেমনি আমার আর আপনার ভালোবাসারও পূর্ণতা পাবে। বিয়ের কার্যক্রম শেষ হলে আমি রাহি আর অভিকে অভিনন্দন জানিয়ে আবার নিজ জায়গায় এসে বসে পড়ি। মোবাইলের ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 12টা 40 মিনিট। কিছুক্ষণ পর হয়তো বিদায় হয়ে যাবে। সাবিহাকে দেখলাম আমার কাছেই আসছে। আমার সামনে এসে মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তার কান্না দেখে আমি ভয় পেলাম। সাবিহাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? সাবিহা বলল, আপুর বিদায় হয়ে যাবে এখনই। সাবিহার কথা শুনে নিজেরই এখন কান্না পাচ্ছে। আমি সাবিহার সাহায্যে বাগান বাড়ির বাহিরে চলে আসলাম। রাহি তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদছে। এই দৃশ্য দেখে নিজেরই খারাপ লাগছে। এই পৃথিবীর সবচেয়ে কঠিনতম সময় নিজের মেয়েকে অন্যের ঘরে তুলে দেওয়া। আমি খেয়াল করালাম আমার চোখের পানি দিয়ে গাল দুটো ভিজে গেছে। রাহির নজর আমার দিকে পড়তেই সে আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। আমি তার মাথায় হাত বুলিয়ে দিলাম। রাহি চলে গেল তার নতুন জীবন শুরু করতে, যেখানে তার ভালোবাসার মানুষ আছে।
এখন রাহিরও একটা সংসার হবে, সুখের সংসার, অভির ভালোবাসায় যাতে সে খুশি থাকে, এটাই দোয়া রইল আমার। রক্তিম সব কাজ গুছিয়ে আমার কাছে এসে পড়ল। আমরা সবাইকে বিদায় জানিয়ে রওনা হলাম বাসার উদ্দেশ্যে। বাবা আজ রায়হান চাচুর সাথে থাকবে আর রাত অনেক আগেই চলে গেছে। আমি আর রক্তিম বাসায় ফিরছি একা। রক্তিম গাড়ি ড্রাইভ করছে আর এলোমেলো চুলগুলো ঠিক করছে। আমি তার দিকে আর চোখে বারবার তাকাচ্ছি আর ভাবছি বাসায় গিয়ে কি থেকে কি করব। রক্তিম আমার দিকে একবার তাকিয়ে বললেন, কিছু বলবে তুমি? আমি বললাম, কি বলবো? রক্তিম বলল, আমার মনে হলো তুমি কিছু বলবে। আমি কিছু না বলে বাহিরের দিকে নজর দিলাম। রক্তিমের সাথে এখন কথা বলতেও অনেক লজ্জা লাগছে। এত লজ্জা কেন রে ভাই? আমার নিশ্চিত এমন লজ্জার কথা কেউ জানলে আমার উপরে সব পাবলিক হাসবে। বাহিরের দিকে তাকিয়ে দেখলাম মনোরম পরিবেশ, রাতের নির্জন রাস্তা, আশেপাশে কেউ নেই, বাতাসের শো আওয়াজ আসছে। রাতের শহর আরো সুন্দর লাগছে। আজকাল আমার আবার সবকিছুই সুন্দর লাগছে, কারণ হয়তো এই যে আমার পাশে যে ড্রাইভ করছে, আমার বর রক্তিম। বাসায় পৌঁছে আমি গাড়ির দরজা খুলে বাসার ভিতরে ঢুকে পড়লাম। একবার ভাবলাম দাদির রুমে যাই, তারপর ভাবলাম থাক, রাত অনেক হয়েছে, তিনি ঘুমিয়ে আছেন। তাই সোজা নিজের রুমে চলে গেলাম। রক্তিম এখনো আসেননি। আমি জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে প্রস্তুত করলাম। তারপর কারবার থেকে একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকলাম। মুখে অনেকক্ষণ পানি ছিটালাম, আয়নার দিকে তাকিয়ে ভাবছি, আচ্ছা এতে এত ভাবার কি আছে? আমারই তো বর, তাকেই তো শুধু 3টি ওয়ার্ড বলতে, আই লাভ ইউ। এতে লজ্জা পাওয়ার কি হলো? আমি একদম লজ্জা পাবো না। এখন বাহিরে গিয়েই রক্তিমকে বলে দিব। শাড়ি চেঞ্জ করে বাহিরে এসে দেখি রক্তিম এক হাত মাথায় দিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছেন। আমার উপস্থিতি বুঝতে পেরে সে চোখ খুলে উঠে বসল। তারপর কারবার থেকে শার্ট আর ট্রাউজার নিয়ে যেই না ওয়াশরুমে ঢুকতে যাবে, আমি তার হাত ধরে ফেললাম। রক্তিম ভ্রুকুচকে তার মাথা একদিকে হেলিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে? আমি শুকনো ঢোক গিলে তার হাত ছেড়ে দিয়ে বললাম, একটা কথা বলতাম আর কি। রক্তিম আমার কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে বললেন, বলো কি বলবে? রক্তিমের এহেন কাণ্ডে আমি বাকরুদ্ধ। এই ছেলেটা এখন আমাকে লজ্জা দিতে দিতে মার্ডার করবে। অসভ্য একটা। এখন আমি কিভাবে বলি নিজের মনের কথা? রক্তিম আমাকে চুপ থাকতে দেখে বললেন, কি হলো বলো তো, কি বলবে? রক্তিমের কথায় আমি হেসে বললাম, আপনি ফ্রেশ হয়ে আসেন, তারপর বলছি। রক্তিম আমাকে ছেড়ে দিয়ে বললেন, ওকে, আমার বউ যেভাবে বলবে তাই করা হবে। বলেই আমার গাল টেনে ওয়াশরুমে চলে গেলেন। আমি বিছানায় পা গুটিয়ে বসে গালে হাত দিয়ে ভাবছি কিভাবে বলবো, মুখ দিয়ে তো কথাই বের হচ্ছে না। রক্তিম ওয়াশরুমে ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছে। সে বুঝতে পেরেছে তার প্রিয়তমা তাকে কি বলতে চায়। তাই তো সে অধরাকে সময় দিয়েছে, যাতে অধরা তার লজ্জা কাটিয়ে নিজে রক্তিমের কাছে আসে। হয়তো আজই সেই রাত। ভালোবাসি শব্দটা যখন অধরার মুখ থেকে শুনবে, তখন হয়তো রক্তিম নিজেকে ঠিক রাখতে পারবে না। এসব ভাবতেই রক্তিমের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। রক্তিম শাওয়ার শেষ করে শার্ট আর ট্রাউজার পরে মাথা মুছতে ওয়াশরুম থেকে বের হয়ে আসে আর দেখে অধরা গালে হাত দিয়ে বসে আছে। রক্তিম মুচকি হেসে অধরার কাছে এসে টাওয়ালটা কোলে দিয়ে দেয় আর নিচে বসে পড়ে আর অধরাকে বলে, অধরা, মাথাটা মুছে দেও। আমি ভাবনায় মশগুল। তখনই রক্তিম আমাকে বলল মাথাটা মুছে দিতে। আমি টাওয়াল হাতে নিয়ে রক্তিমের মাথা মুছে দিতে থাকলাম। তখনই রক্তিম বলল, এখন তো বলো কি বলতে চাও? আমার হাত অটোমেটিক বন্ধ হয়ে যায়। টাওয়ালটা বিছানার একপাশে রেখে মাথা নিচু করে রাখলাম। এখন আমার কান্না পাচ্ছে। আমি এত অধম কেন? রক্তিম আমার পাশে বসে আমার গালে হাত দিয়ে মুখ তুলে বললেন, ভালোবাসি অধরা, অনেক অনেক ভালোবাসি।
রক্তিমের মুখে এহেন কথা শুনে আমার বুকটা ধুকপুক শুরু করল। রক্তিম আমার নীরবতা দেখে বললেন, তোমার কাজটা আমি সহজ করে দিলাম, তবুও তোমার মুখ থেকে সেই মনোরম কথাটা শুনতে পারলাম না। কথা শেষ করে দীর্ঘশ্বাস ছেড়ে যেই না উঠতে যাবে আমি তাকে জড়িয়ে ধরে বললাম, আমিও আপনাকে খুব খুব ভালোবাসি। আই লাভ ইউ রক্তিম রায়জাদা। রক্তিমের মনে হল সে স্বপ্ন দেখছে অধরা তাকে আই লাভ ইউ বলেছে। রক্তিম আর কিছু না ভেবে অধরাকে শক্ত করে জড়িয়ে ধরে তার ঘাড়ে মুখ গুজে ঠোঁট ছোঁয়াতে থাকলেন। রক্তিমের স্পর্শ পেয়ে আমি কেঁপে কেঁপে উঠছি। গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। এ কেমন অনুভূতি! মনের ভিতর অন্য এক শিহরণ কাজ করছে। রক্তিম আমার ঘাড় থেকে মুখ উঠিয়ে আমাকে বিছানায় শুইয়ে দিয়ে আমার উপর ঝুঁকে বললেন, আজ কি তোমাকে আমি নিজের করে নিতে পারব? সেই অনুমতি কি তুমি দিবে আমাকে? আমি কিছু না বলে চোখ দিয়ে ইশারা করে সম্মতি জানাতেই রক্তিম মুচকি হেসে আমাকে জড়িয়ে ধরলেন। আমার চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ল। এই পানি সুখের, নিজের ভালোবাসাকে নিজের করে পাওয়ার আনন্দ। এই রাতটা যদি এখানেই থেমে যেত। আজ রাতে রক্তিম আর অধরা এক হয়ে গেল। এই রাতটা তাদের জন্য শ্রেষ্ঠ রাত। রক্তিম যে আজ অধরাকে একদম নিজের করে পেল, তার ভালোবাসার জয় হল। অধরার মানবিমান মিটিয়ে আজ সে অধরাকে পেয়েছে। আজকের রাত তাদের জন্য সুখ নিয়ে এসেছে। আগামীকাল কি হবে কেউ জানে না, আর তারা জানতেও চায় না। সকল সমস্যা এখন তারা মিটিয়ে নিতে পারবে, কারণ দুজনই এখন ভালোবাসার বন্ধনে আবদ্ধ। কেউ তাদের আলাদা করতে পারবে না। রক্তিম আগলে রাখবে তার অধরাকে ভালোবাসা দিয়ে। রাতের এই নির্জনতায় দুজন ব্যস্ত তাদের ভালোবাসার শহর গড়তে। সকালের শুভ্রতা চারদিকে ছড়িয়ে পড়েছে, সূর্যের রোদে আলোকিত চারপাশ। পাখিরা নিজের সুরে গান গাইছে। মানুষ ব্যস্ত হয়ে গেছে নিজ নিজ কাজে। ছোট ছোট পাখিগুলো নীড় ছেড়ে এই খোলা আকাশে উড়ে বেড়াচ্ছে। সকালের এই সৌন্দর্য দেখে চোখ জুড়িয়ে যায়। এই মিষ্টি রোদ গায়ে পড়লেই আলাদা শিহরণ জেগে ওঠে। সকালের আলো জানালাভেদ করে ঘরে ঢুকেই অধরার চোখে মুখে পড়ে, আর মোবাইলের এলার্মটাও বেজে ওঠে। অধরা চোখ বন্ধ রেখেই মোবাইল বেড সাইড থেকে নিয়ে এলার্ম বন্ধ করল। অধরা চোখ পিট পিট করে খুলে দেখল রক্তিমের মাথা তার বুকে। অধরা আস্তে আস্তে বুঝতে পারল তার শরীর ওপর চাউলের বস্তার মতো ভারী কিছু আছে। সে ভালোমতো চোখ কচলে দেখল রক্তিম তার উপর শুয়ে। এরকম অবস্থা দেখে সে প্রথমে একটু অবাক হলেও গতকাল রাতের কথা মনে করতেই তার গাল লাল হয়ে গেছে। অধরা রক্তিমকে আস্তে আস্তে করে নিজের উপর থেকে সরানোর চেষ্টা করল, কিন্তু ফলাফল রক্তিম তাকে আরও শক্ত করে নিজের সাথে মিশিয়ে ফেলছে। আমার ঘুম ভাঙতেই কাল রাতের কথা মনে পড়ে গেল। গতকাল রাতটা কত না সুন্দর ছিল। রক্তিমকে আমার মনের কথা বলে দিয়েছি। রক্তিমও আমাকে নিজের করে নিয়েছে। এসব ভাবতেই আমার লজ্জা লাগছে। হঠাৎ ঘড়ির দিকে খেয়াল করে দেখলাম সকাল 10টা। আমি রক্তিমকে নিজের উপর থেকে সরানোর চেষ্টা করতেই রক্তিম আমাকে আরও নিজের সাথে জড়িয়ে ধরে। অনেক চেষ্টার পর আমি সফল হলাম। রক্তিমকে খাটের অন্য পাশে শুইয়ে দিলাম ঠিকঠাকভাবে। রক্তিম আবারও উল্টো হয়ে শুয়ে পড়ল। চুলগুলো হাত খোপা করে বিছানা ছেড়ে উঠে পড়লাম। তারপর একটা শাড়ি নিয়ে চলে গেলাম ওয়াশরুম। শাওয়ার নিয়ে শাড়ি পরে বের হয়ে আসলাম। বিছানার দিকে তাকিয়ে দেখি রক্তিম এখনো উপর হয়ে শুয়ে আছে। রক্তিমকে এভাবে শুয়ে থাকতে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম। আজ সারাদিনেও আমি তার পাশে ঘুরব না। আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছে সুন্দর করে খোপা করে রুম থেকে বের হয়ে সোজা চললাম রান্নাঘরে। নাস্তা তৈরি করতে করতে একবার রান্নাঘরের বাহিরেও চোখ বুলিয়ে নিলাম। না, বাসার কেউ এখন পর্যন্ত ওঠেনি। নাস্তার জন্য আলু ভাজি তৈরি করে আমি পরোটা বেলতে শুরু করলাম। সার্ভেন্টরা যে যার কাজ করছে। নাস্তা টেবিলে সাজিয়ে আমি চলে গেলাম দাদিমার রুমে। সে ঘুমিয়ে আছে নিশ্চন্তে। তার দিকে তাকাতেই ভাবতে লাগলাম, একসময় আমরা এমন বুড়ো হয়ে যাব, তখন না থাকবে সৌন্দর্যের অহংকার, না থাকবে কোনো অধিকার।
ভেবেই একটা দীর্ঘশ্বাস ছেড়ে রুম থেকে বের হয়ে চলে গেলাম বাগানে। রক্তিমদের বাড়ির পিছনের সাইডে ছোট একটি বাগান। বাগানে হেঁটে হেঁটে ফুলগাছগুলো ছুঁয়ে দিচ্ছি। কিছুক্ষণ আগেই হয়তো পানি দেওয়া হয়েছে, তাই একটু ভিজা ভিজা লাগছে। সবচেয়ে পছন্দ হয়েছে নয়নতারা গাছটা। সূর্যের রশ্মিটা একদম সেই ফুলে গিয়েই পড়েছে, উজ্জ্বলতা আরও বেড়ে গেছে। কিছুক্ষণ সেখানে কাটিয়ে আবার বাড়ির ভিতরে ঢুকে পড়লাম। বাসায় ঢুকেই দেখি সাহারা রায়জাদা নাস্তার টেবিলে একা বসে আছে। হয়তো সবার অপেক্ষা করছে। আমি গিয়ে টেবিলের পাশে দাঁড়ালাম, তার প্লেটে খাবার দিব। তখনই সে বলে উঠল, আমি পরোটা খাই না, এতে আমার গ্যাস্ট্রিকের প্রবলেম হয়। আমি বললাম, তাহলে কি রুটি বানিয়ে দিব? সাহারা রায়জাদা কোনো জবাব দিলেন না। আমি রান্নাঘরের দিকে পা বাড়ালাম। সে পিছন থেকে বলে উঠল, কোনো প্রয়োজন নেই তোমার বানানোর, আমি সার্ভেন্টকে বলে দিয়েছি, সে বানিয়ে দিবে। তোমার সাথে কথা ছিল। আমি মনে মনে ভাবলাম, আমার সাথে ওনার আবার কিসের কথা? মনের কথা মনে রেখেই আমি বললাম, কি কথা? সাহারা রায়জাদা পানির গ্লাস থেকে একটু পানি পান করে বললেন, দেখো, তোমার বিয়ে যেভাবেই হোক না কেন তুমি এ বাড়ির বউ, তাই তোমার কিছু কর্তব্য আছে যা তোমার পালন করতে হবে। আমি তার মুখের দিকে তাকিয়ে বললাম, আমি অবশ্যই আমার কর্তব্য পালন করব। সাহারা রায়জাদা কিছুক্ষণ চুপ থেকে বললেন, রাত তোমার দেবর আর দেবরের শ্বশুরবাড়িতে বড় ভাবির যাওয়াটা প্রয়োজন। সারার বাবা মা চায় আমরা সবাই তাদের বাসায় আজ রাতের ডিনার করি, তাই তোমার যাওয়াটা আমি আশা করছি। আমি মুচকি হেসে বললাম, আমি অবশ্যই যাব। সাহারা রায়জাদা বলল, রক্তিমকে বলে দিও আজ রাতে যেন কোনো প্রোগ্রাম না রাখে। আমি মাথা নেড়ে হ্যাঁ বুঝালাম। রক্তিম ঘুম থেকে উঠে শোয়া থেকে উঠে বসে আশেপাশে চোখ বুলিয়ে অধরাকে খুঁজছে। ওয়াশরুমের দরজা বাহির থেকে বন্ধ, আর বারান্দার দরজাও। রক্তিম ঘড়ির দিকে তাকিয়ে দেখে 11:30। আজ ছুটির দিন, তাই তার কোনো প্যারা নেই। রক্তিম বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে অধরাকে দেখার জন্য সে মাথা মুছতে মুছতে সিঁড়ি দিয়ে নামতে থাকে। অধরা দাদিমার রুমেই হবে, তাই সে কোনো কিছু না ভেবে দাদিমার রুমে চলে গেল। সেখানে গিয়ে দেখে দাদিমা বসে আছে বিছানায়। পুরো ঘরে চোখ বুলিয়ে কোথাও অধরাকে পেল না। দাদিমা মাথা তুলে দেখলেন রক্তিম তার ঘরে উকিঝুঁকি করছে। দাদিমা রক্তিমের এই অবস্থা দেখে বললেন, কি রে ভাই, কিছু বলবি? রক্তিম দাদিমার ঘরে ঢুকে বলল, তোমার প্রিয় অধরাকে খুঁজে পাচ্ছি না, কই আছে জানো নাকি? দাদিমা মিটমিট করে হেসে বললেন, তোর বউ শাশুড়ির সাথে মার্কেটে গিয়েছে। রক্তিম হা হয়ে দাদিমার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর সে বলল, আমি বিশ্বাস করি না। দাদিমা, তুমি কি বলছো? দাদিমা খিলখিল করে হেসে বললেন, তোর ছায়াছবির ডায়লগ শেষ হলে নাস্তা করে ঘরে যা। রক্তিম বলল, এটা কিভাবে হলো, এটা তো বলো। রক্তিমের কথায় দাদি বলল, সারাদের বাসায় রাতে দাওয়াত দিয়েছে, তাই তোর মা আর তোর বউ তাদের জন্য মার্কেটে গিয়েছে গিফট কিনতে। রক্তিম বলল, আচ্ছা, সকাল সকাল এত বড় সারপ্রাইজ দেওয়ার কোনো মানে আছে? এতটুকু বলে রক্তিম দাদিমার রুম থেকে বিড়বিড় করতে করতে বের হয়ে গেল। তার এখন অধরার উপর অনেক রাগ লাগছে। তাকে বলে গেলে কি হতো? কতক্ষণ ধরে পাগলের মতো অধরাকে খুঁজে যাচ্ছি। এসব ভাবতে ভাবতে রক্তিম টেবিলে বসে পড়ল আর পরোটা প্লেটে নিয়ে চিবুতে লাগল। হঠাৎ রাত সেখানে এসে রক্তিমকে বলল, ভাইয়া, আজকে সারাদের বাসায় যাব আমরা সবাই, তোমায় আর অধরাকেও যেতে হবে। সারা তোমাদের স্পেশালি ইনভাইট করতে বলেছে। রাতের কথা শুনে রক্তিমের চোখ তার কোটর থেকে বের হওয়ার উপক্রম। রক্তিমের এহেন অবস্থা দেখে রাত অবাক হয়ে বলল, কি হয়েছে? ভাইয়া, তুমি ঠিক আছো? রক্তিম বলল,
সকাল থেকে তোরা যেমন করছিস কোনো সময় আমার যেন হার্ট অ্যাটাক হয়ে যায়। রাত ভ্রুকুচকে বলল। ভাইয়া এসব কেমন কথা? রক্তিম বলল। অধরা যাবে কারণ মায়ের সাথে সে মার্কেট গিয়েছে সারাদের বাড়ির সবার জন্য কেনাকাটা করতে। আর অধরা যেখানে যাবে সেখানে আমি অবশ্যই যাব। রাত বলল। আমি তোমার কথা শুনে খুশি হলাম। রক্তিম আর কিছু না বলে রুমে যাওয়ার জন্য পা বাড়াল। দুপুর 130 আমি আর সাহারা রায়জাদা শপিং থেকে বাসায় চলে আসলাম। বাসায় আসতেই সোফার রুমে চোখ পড়ল সাবিহা এসেছে। সাবিহা বসে বসে রক্তিম রাত আর দাদিমার সাথে কথা বলছে আমার দিকে ওর চোখ পড়তেই চেঁচিয়ে বলল। ভাবি এসেছে। বলেই আমাকে জড়িয়ে ধরল। আমি তার পিঠে হাত বুলিয়ে বললাম, কখন এসেছ আমার ননদিটা? সাবিহা বলল, পাক্কা 12টায় রাহাত চাচ্চুর সাথে এসেছি। আমি বললাম, তোমাকে দেখে অনেক খুশি মনে হচ্ছে। কি খবর? সাবিহা বলল, আমার অ্যাডমিশন তোমার ভার্সিটিতে হয়ে গেছে। তুমি এখন আমার সিনিয়র প্লাস ভাবি। সাবিহার কথায় আমি অনেক খুশি হলাম। তাকে বললাম, এত অনেক খুশির খবর? সাবিহা আমি ফ্রেশ হয়ে আসি, তুমি বসো। কথা শেষ করেই আমি ব্যাগগুলো হাতে নিয়ে যেই পরে যেতে নিব রক্তিমের দিকে চোখ পড়ল। সে কটমট করছে, রেগে আর বিড়বিড় করে কিছু বলছে। নির্ঘাত আমাকে শায়েস্তা করার প্ল্যান করছে। আমি এক হিসেবে দৌড়ে রুমের ভিতর চলে আসলাম। যেই না রুমের দরজা লাগাতে যাব তখনই রক্তিম দরজা ধরে ফেলল। আমি তাকে দেখে শুকনো রোগ গিললাম। রক্তিম আমাকে ঠেলে সরিয়ে দিল আর সে রুমে ঢুকে পড়ল। রক্তিমকে দেখে আমার ভয় আরও বেড়ে গেল। সে দরজা বন্ধ করে হাতগুলো তার বুকে গুজে দরজার সাথে হেলান দিয়ে আছে। আমি একবার তার দিকে তাকিয়ে মাথা আবার নিচু করে ফেললাম। রক্তিম শান্ত কণ্ঠে বলে উঠলেন, মিসেস অধরা, আপনার সাথে এখন কি করা যায়? আমি তার কথার কোনো জবাব না দিয়ে মাথা নিচু করে আছি। রক্তিম আমার জবাব না পেয়ে বললেন, তোমার অবস্থা দেখে একটা গান মনে পড়ছে, মার দিয়া যায় ইয়া ছোড় দিয়া যায়, বল তেরে সাথ ক্যা সুলুক কিয়া যায়। রক্তিমের এহেন কথায় আমি আরো ভয় পেয়ে গেলাম। তবুও সাহস নিয়ে মাথা উঁচু করে বললাম, কি করেছি আমি? রক্তিম কিছু না বলে আমার দিকে এক পা দুপা করে এগিয়ে আসতে থাকল। তার এভাবে আগানো দেখে আমি পিছিয়ে যেতে থাকলাম। এক পর্যায়ে আমার পিঠ দেওয়ালে ঠেকে গেল। রক্তিম আমার একদম কাছে এসে আমার দুপাশে হাত দিয়ে আটকিয়ে দিল। তারপর বলল, এখন কি হবে? আমি অসহায় দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকলাম। রক্তিম আমাকে বলল, আমি সকাল থেকে পাগলের মতো আপনাকে খুঁজেছি, ওইটার প্রতিদান দিতে হবে। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, আমি কি বলেছি আমাকে খুঁজতে? রক্তিম রাগী কণ্ঠে বলল, আমার মুখের উপরে কথা বলা পছন্দ নয়। আমাকে একটু বলে গেলে কি হতো? আমি বললাম, বলে তো যেতেই চেয়েছিলাম, আপনি তো মটকা মেরে ঘুমিয়েছিলেন। রক্তিম আমার কথা শুনে কিছু বলতে যাবেন তার আগেই ঘরের দরজায় কেউ টোকা দেয়। রক্তিম পিছে ঘুরে তাকাতেই আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দরজার কাছে গিয়ে দরজা খুলে দেখলাম সাবিহা দাঁড়িয়ে আছে। আমাকে দেখে হাসি হাসি মুখ করে বলল, ভাবি ফ্রেশ হয়ে নিচে আসো, খাবার টেবিলে দেওয়া হয়েছে। আমি বললাম, আচ্ছা। সাবিহা আরও কিছু বলবে তার আগেই শাড়ি নিয়ে দৌড় ওয়াশরুমে। দুপুরের খাওয়া দাওয়া করে সাবিহার সাথে আড্ডা দিতে দিতে বিকেল হয়ে গেল। সাবিহারও চলে যাওয়ার সময় হয়ে গেল। সে সবার কাছ থেকে বিদায় নিয়ে রাতের সাথে তাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে চলে গেল। সাবিহাকে কিছুদিন থাকতে বলেছিলাম, কিন্তু সে বলল পরে এসে থেকে যাবে। মেয়েটা অনেকই মিশুক, ভালো লাগে ওর সাথে সময় কাটাতে।
সন্ধ্যার সময় আমি রেডি হচ্ছি সারাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, হঠাৎ একটা নাম্বার থেকে ফোন আসলো। আমি ফোন রিসিভ করতেই অপর পাশ থেকে মেয়েলি কণ্ঠে বলে উঠলে, আমি সারা। আমি বললাম, সারা, তুমি ফোন দিয়েছ কোনো বিশেষ কাজ? সারা বলল, আজকে বাসায় আসবে তো? আমি বললাম, জি। সারা বলল, তোমার জন্য সারপ্রাইজ আছে। বলেই সে ফোন কেটে দিল। আমি কিছুই বলতে পারলাম না। আমি কান থেকে ফোন নামিয়ে অবাক হয়ে কিছুক্ষণ ভাবলাম, কি এমন সারপ্রাইজ দিতে পারে? সারা, নতুন কোনো অপমান করার প্ল্যান না তো? যা হবার হবে, আমি নিজেকে কিছুতেই ফুটবল করব না ভেবেই একটা দীর্ঘশ্বাস ছেড়ে চুল ঠিক করতে লাগলাম। দরজা ঠেলে রক্তিম ঘরে প্রবেশ করল। তাকে অনেক চিন্তিত লাগছে। আমি আয়নার দিকে তাকিয়েই তাকে প্রশ্ন করলাম, কি হয়েছে? সব ঠিক আছে তো? রক্তিম বলল, অধরা, সারা আমাদের এত স্পেশালি ইনভাইট করেছে, এতে তোমার কোনো সন্দেহ হচ্ছে না? আমি বললাম, যা হবার হবে, কিন্তু আজ আমরা সারার বাসায় যাচ্ছি। রক্তিম বলল, হুমম, তা তো যেতে হবেই। আমরা সবাই রেডি হয়ে সোফার রুমে ওয়েট করছি রাতের জন্য। সে আসলেই আমরা রওনা দিব। কিন্তু আমার অনেক চিন্তা হচ্ছে, না জানি সারা কি করবে। এই মেয়েকে দিয়ে বিশ্বাস নেই। কিছুক্ষণের মধ্যে রাত এসে হাজির। সে আমাদের সবাইকে দেখে বলল, ওয়েট করানোর জন্য সরি। এখন আমরা রওনা দেই। কথা শেষ করে যেই না রাত বাড়ির বাহিরে পা রাখবে তখনই বাবা বললেন, রাত, আমি চাচ্ছি আজই তোমার আর সারার বিয়েটা ঠিক হয়ে যাক। আর তুমি যদি বিয়ের পর আলাদা থাকতে চাও, এতে আমার কোনো আপত্তি নেই। এভাবে দিনরাত তোমরা একসাথে ঘুরো, এটা ঠিক না। বাবার কথায় সাহারা রায়জাদা বললেন, কি সব আজেবাজে বলছেন? আমার ছেলে বাড়ি ছেড়ে কেন যাবে? বাবা বিরক্তি নিয়ে বলল, সাহারা, ছেলে বাসার বাহিরে থাকবে, দেশের বাহিরে না যে দেখা করতে পারবে না। তাই আমি যা বলেছি তাই হবে। বাবার কথা শুনে সাহারা রায়জাদার মুখ চুপসে গেল। তার চোখে মুখে ভয়ের ছাপ, হয়তো সন্তান হারানোর ভয়। রাত বাবার সব কথা শুনে বলল, ঠিক আছে বাবা, আমি আজই সারাকে বলবো। বাবা কিছু না বলে বাসার বাহিরে চলে গেলেন। আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে রক্তিমের সাথে হাঁটা ধরলাম। গাড়িতে বসে আমি ভাবছি, সারা যাই করবে তা তো আমাকে ঘিরে হবে, কিন্তু সে তো আমার বাসায় এসেও করতে পারত। আমাদের সবাইকে এভাবে ডেকে নিয়ে যাচ্ছে কেন? না, এসব আর ভাবা যাবে না। মাথা ঠান্ডা রেখে সব কাজ করতে হবে, না হলে হিতে বিপরীত হতে সময় লাগবে না। সব যেভাবে চলছে সেভাবে চলতে দিতে হবে না। আমার এতটুকু দোয়া রইল, সেখানে যাই হোক রক্তিমের মাথা যাতে ঠান্ডা থাকে। রক্তিমের ডাকে আমি ভাবনার জগৎ থেকে বের হলাম। রক্তিম বলল, অধরা, কি ভাবছ? আমি মুচকি হেসে বললাম, কিছু না। আর কতক্ষণ লাগবে পৌঁছাতে? রক্তিম বলল, এই তো পৌঁছে গেছি। 5 মিনিট হয়তো লাগবে। আমি কিছু না বলে বাহিরের দিকে তাকিয়ে রইলাম। সারাদের বাসায় পৌঁছে দেখতে পাই সারার বাবা মা আমাদের সবাইকে ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে আছেন। তারা আমাদের সাথে কুশলাদি করে বাসায় ঢুকতে বলল। আমরাও তাদের কথায় বাসার ভিতরে প্রবেশ করলাম। কোথাও সারাকে দেখতে পেলাম না, তাই আমি সারা মাকে বললাম, আন্টি, সারা কোথায়? আন্টির মুখটা কালো হয়ে গেল, কিন্তু পরক্ষণেই হাসি হাসি মুখে বললেন, রুমে আছে, চলে আসবে। আমি কিছু না বলে শুধু মুচকি হাসি দিলাম। সাহারা রায়জাদা আন্টিকে উদ্দেশ্য করে বললেন, এই গিফটগুলো আপনাদের জন্য।
আন্টি বললেন, এগুলো কেন এনেছেন? আমরা কি পর নাকি? সাহারা রায়জাদা গম্ভীর কণ্ঠে বললেন, আপনারা কেন পর হবেন? আপনারাই তো এখন রাতের সবচেয়ে আপন মানুষ। কথাটা রাতের দিকে তাকিয়ে বললেন সাহারা রায়জাদা। হঠাৎ সারা বলে উঠল, রাতের আপন মানুষ তো আপনিই বানিয়েছেন আন্টি। আমরা তার কথা অনুসরণ করে সিঁড়ির দিকে তাকালাম। সারা সিঁড়ি দিয়ে নামছে আর এ কথা বলছে। সারা আমার পাশে এসে দাঁড়িয়ে বলল, কেমন আছো অধরা? আমি বললাম, ভালো। তুমি কেমন আছো? সারা বলল, ভালো। আপনাদের সবাইকে এখানে দেখে অনেক ভালো লাগছে, বিশেষ করে রক্তিম আর অধরাকে দেখে। আমি ভাবিনি তোমরা আমার বাসায় আসার জন্য রাজি হবে। ধন্যবাদ তোমাদের। রক্তিম হেসে বলল, সারা তুমি আমাদের পরিবারের অংশ এখন, তাই তোমার কথাও আমাদের রাখা উচিত। সারা বলল, ধন্যবাদ আমাকে এতটা আপন করে নেওয়ার জন্য। অনেকক্ষণ আমরা আড্ডা দিলাম, কিন্তু সারা বারবার দরজার দিকে তাকাচ্ছিল, এমন মনে হচ্ছে কেউ আসবে তার জন্য ওয়েট করছে। আমি সারাকে কিছু জিজ্ঞেস করতে যাব, তার আগেই আন্টি এসে বললেন, প্লিজ ডিনারটা সেরে তারপর কথা বলেন। আমরা সবাই খাওয়ার টেবিলে বসে পড়লাম। সারা সবাইকে সার্ভ করছে। সারার এমন ব্যবহার দেখে আমি অনেক অবাক, কারণ সারা এ ধরনের মেয়ে নয় যে মেহমানদের সার্ভ করে খাওয়াবে। আর সবচেয়ে আজব ব্যাপার, সে রাতের সাথে একবারও কথা বলেনি। আমি কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে। সারা কি চায়, কোনো কিছুই ক্লিয়ার না, মাথা ভুভে করছে। এসব চিন্তা করতে করতে খাবার শেষ করে চেয়ার ছেড়ে উঠে হাত ধুয়ে সারার পাশে এসে দাঁড়ালাম। আজ এই মেয়েটাকে অনেক অচেনা লাগছে। আমরা সবাই সোফার রুমে বসে আছি, তখন রাত বলে উঠল, সারা, আমি তোমার শর্তে রাজি। আর বাবা আমাকে পারমিশন দিয়েছে, বিয়ের পর আমরা আলাদা থাকতে পারব। এখন তুমি বলো, বিয়েটা কবে করছি আমরা? সারা কোনো জবাব না দিয়ে নিচের দিকে তাকিয়ে আছে। তার বাবা মাও চুপ করে আছেন। আমি তাদের নীরবতা দেখে বললাম, সারা, এভাবে চুপ করে আছো কেন? কিছু তো বলো। সারা আমার কথায় মাথা উঠিয়ে বলল, অনেক কিছু বলার আছে অধরা, কিন্তু শুরু কিভাবে করব বুঝতে পারছি না। সাহারা রায়জাদা বললেন, যা বলার তাড়াতাড়ি বলো। তার কথা শুনে বাবা বললেন, সাহারা মেয়েটা কিছু বলতে চায়, ওকে বলতে দেও। সারা বলল, আমি এ বিয়ে করতে পারব না। সারার কথা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল। আমি যেন আকাশ থেকে পড়লাম, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। সারা কি বলছে? বিয়ে করবে না কেন? সারার এহেন কথায় রাত অবাক হয়ে বলল, সারা বিয়ে কেন করবে না? কি সমস্যা বলা যাবে? সারা ঠান্ডা কণ্ঠে বলা শুরু করল, রাত, আমি তোমাকে কোনোদিন ভালোবাসিনি। যা করেছি তা ঝোঁকের বসে করেছি। 2 বছর আগে যখন তোমার সাথে আমার দেখা হলো, তোমার কুলনেস, হ্যান্ডসাম লুক দেখে তোমার মোহে পড়ে যাই। কিন্তু পরে জানতে পারি তোমার সম্পর্ক অধরার সাথে গড়ে উঠেছে। এতটুকু বলে সারা থামল, একটা বড় নিঃশ্বাস নিয়ে আবার বলা শুরু করল, তাই আমি তোমার আশা ছেড়ে দিলাম, কিন্তু একদিন তোমার মা আমার সাথে দেখা করে আর বলে। সারার কথার মাঝেই সাহারা রায়জাদা হুঙ্কার দিয়ে উঠে আর বলে, এই মেয়ে একদম কোনো কিছু বানিয়ে বানিয়ে বলবে না। আমি তোমাকে চিনতাম পর্যন্ত না। সারা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, চোর চুরি করে কোনোদিন স্বীকার করে না। তাই প্রুভ আছে, কোনো দিন ভাবিনি এটার প্রয়োজন পড়বে, কিন্তু আজ পড়ল। সারার কথা শুনে সাহারা রায়জাদার ভয় পেয়ে গেল। রক্তিম বলল, সারা, কথা শেষ করো।
সারা আবার বলতে শুরু করল, একদিন আন্টি আমার সাথে দেখা করে আর বলে রাত আমাকে ভালোবাসে, কিন্তু অধরাকে কথা দিয়েছে বলে আমাকে তার মনের কথা বলতে পারছে না। আমি সেদিন আন্টির কথা শুনে অনেক খুশি হই। তারপর একটা প্ল্যান তৈরি করি আন্টির সাথে, যেহেতু রাত আমার ফ্রেন্ড ছিল তাই আমি তাকে আমার বাসায় ইনভাইট করি, রাত চলেও আসে। আমরা সেদিন অনেক এনজয় করি। তারপর থেকে প্রতিদিন আমরা দেখা করতাম। অধরা তার ব্যস্ততার জন্য সময় দিতে পারেনি, সেই সময়টা আমি কাজে লাগিয়েছি। একদিন সুযোগ বুঝে রাতকে আমি পারপাস করি আর রাত সেটা অ্যাকসেপ্ট করে ফেলে। কারণ রাত অধরার কাছ থেকে কোনো ইম্পর্ট্যান্ট পাচ্ছিল না, তাই আমার সাথে তার সম্পর্ক গড়ে তোলে। কিন্তু আমি এখন বুঝতে পেরেছি রাতকে আমি শুধু মোহে পড়ে আপন করতে চেয়েছিলাম, ভালোবাসা তো অন্য কেউ ছিল। সারা এতটুকু বলে চুপ হয়ে গেল। হঠাৎ পিছন থেকে বলে উঠল, সারা এখানে কি হচ্ছে? সারা সেই ব্যক্তিকে দেখে তার দিকে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরল, সেই ব্যক্তিটিও তাকে জড়িয়ে ধরল। রাত শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। সারা সেই লোকটির হাত ধরে ভিতরে নিয়ে এসে বলল, আমার ভালোবাসা হচ্ছে প্রতীক। ওর সাথে আমার দেখা হয়েছিল 3 বছর আগে। আমরা 1 বছর রিলেশনশিপেও ছিলাম, কিন্তু আমি রাতের মতো কাউকে চেয়েছিলাম শুধুমাত্র টাকার জন্য। 4 মাস আগে প্রতীকের সাথে আমার আবার দেখা হয়। মন আর মস্তিষ্কের যুদ্ধে আমার মন জয়ী হয়। আমি অনেক চেষ্টা করেছি, তাই এমন শর্ত দিয়েছিলাম যাতে আন্টি বিয়েটা ভেঙে দেয়, কিন্তু তাতেও কিছু হলো না। তাই আজ সবটা বলে দিলাম। অধরা, তোমার অপরাধী আমি। আমাকে তুমি ক্ষমা করে দেও। বলেই হুহু করে কেঁদে উঠল প্রতীক। তাকে জড়িয়ে ধরল সে। প্রতীকে বুকে মাথা রেখে কাঁদছে। রাত সব শুনে কিছু না বলে সারাদের বাসা থেকে বের হয়ে যায়। রক্তিম তার পিছে যেতে নিলে আমি তার হাত ধরে ফেললাম আর বললাম, রক্তিম, ওকে একা ছেড়ে দেও। ভালোবাসা হারানোর যন্ত্রণা মানুষ একাই অনুভব করতে চায়। রক্তিম আমার কথায় তার এক হাত দিয়ে জড়িয়ে ধরল আমায়। আমরা বাসায় চলে আসলাম। রক্তিম পুরো রাস্তায় কোনো কথা বলিনি। বাসায় এসে আমরা রুমে চলে আসব, তখনই বাবা বলল, রক্তিম, তোর মাকে বলে দে এই কালো মন নিয়ে আমার রুমে যাতে এক পাও না দেয়। বাবার কথা শুনে সাহারা রায়জাদার চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। বাবা তার দিকে না তাকিয়ে রুমে চলে যায়। আমি তাকে বললাম, আপনি দাদির রুমে চলে যান। তিনি আমাকে হাতের ইশারায় কাছে ডাকলেন। আমি কাছে যেতেই সে বললেন, আমাকে একটু রুমে দিয়ে আসবে। আমি সাহারা রায়জাদার হাত ধরে তাকে দাদিমার রুমে দিয়ে আসলাম। দাদিমার পাশে তাকে বসিয়ে চলে আসলাম আমার রুমে। এসেই আমি রক্তিমকে খুঁজতে লাগলাম। হঠাৎ বারান্দা থেকে চাপা কান্নার আওয়াজ শুনতেই সেখানে গিয়ে দেখলাম। চলবে।